আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, কেমন আছো? জি ভাই, খুব ভালো আছি। আপনি কেমন আছেন? আচ্ছা। ভাই, আপনি তো দীর্ঘদিন ধরে আমাদের অডিও ইন্ডাস্ট্রিতে আছেন। 30 বছর। সেক্ষেত্রে আমি বলবো, আমি যখন খুব ছোট তখনই আপনার সাডেন ব্যান্ডে যখন ঢুকলেন, তখনই আমরা জানলাম যে সাডেন নামে একটা ব্যান্ড আছে এবং এখানে আগুন ভাই গান করেন। তারপরে যখন সিনেমা করলেন কেয়ামত থেকে কেয়ামতে, তো এটা হইচই ফেলে দিল একদম 93। আমরা অন্যান্য সিনেমায় দেখতাম যে সিনেমার গানগুলো হতো হয়তো ইন্ডিয়ান শিল্পীকে দিয়ে গাওয়ায় আনা হচ্ছে, কিন্তু আমাদের বাংলাদেশে কেয়ামত থেকে কেয়ামতি প্রথম যেটা এখানে সবগুলো গান রিমেক হলো এবং বাংলাদেশি সিঙ্গারের কণ্ঠে। সেক্ষেত্রে আপনার কেমন লেগেছিল বিষয়টা? ব্যাপারটা তো আসলে একটু অন্যভাবে বলতে হয় যে আমার বয়স তখন অনেক কম, আমার 21 বছর বয়স তখন মাত্র। তখন সাডেনের উদ্দীপনায় মানে জ্বলছি একদম, মানে সাডেন করে বেশ বাংলাদেশে সরগরম অবস্থা। তো এইরকম একটা সময় আলম খান আমাকে ফোন করে, আমার মাকে ফোন করে বললেন যে ভাবি আপনাদের ছেলেটা আমাদের দিয়ে দেন। তো না, আম্মা বললেন যে তো ছেলে তো আপনাদের নিয়ে যান। তো তখন আমার সাথে কথা হতো যে আমরা ইন্ডিয়ান কেয়ামত সে কেয়ামতটাকে কপিরাইট বাংলাদেশে আমরা কিনছি। তো সেই কপিরাইটের গানগুলি মানে একদম সত্যটা কেনা, তো তুমি গাইবা না, প্লেব্যাক করবা নাকি? এইটা শুনে তো আমার মানে একদম মারাত্মক অবস্থা যে 21 বছর বয়স আর প্লেব্যাকের জন্য অফার দিয়েছে। তো আলম চাচা আমার ওই সাডেনের গান শুনেই আমার গলাটা পছন্দ করেছিলেন, এবং কেয়ামতে সব শিল্পী যেহেতু নতুন, প্লেব্যাক সিঙ্গারটাকেও উনি নতুনই খুঁজছিলেন। তো এই করে আমার যাত্রা শুরু। তখন বললেন যে তোমার জন্য আরেকটা সুখবর আছে। কি সুখবর? তোমার কোয়ার্টিস্ট রুনা লায়লা। তো 21 বছর বয়সে রুনা লায়লার সাথে একদিনে 4টা গান রেকর্ডিং করা, তখন আসলে তেমন কিছু মনে হয়নি আমার, বিকজ একদম টকবকে ছিলাম। তো এখন ভাবলে মনে হয় যে এটা আসলে অসাধ্য সাধন করা হয়েছে। জি, সিনেমার গানের ক্ষেত্রে কিন্তু আমি যতদূর জানি যে এটা খুব চ্যালেঞ্জ থাকে, বিশেষ করে গানটা ওইখানে গিয়েই কণ্ঠে উঠিয়ে ডেলিভারি করে আসতে হয়। হ্যাঁ, সেক্ষেত্রে একদিনে 4টা গান রেকর্ডিং এর কথা ভাবাই যায় না, কিন্তু আপনি সেই সাহসটা নিয়েছিলেন। সাহস তো আসলে নেইনি, সাহস ছিল, মানে অবারিত, মানে দুরন্তপনা এবং দস্যিপনার সংমিশ্রণে আমি তৈরি ছিলাম, এই জন্য ওরকম ভয় লাগেনি। আচ্ছা, আপনি তো দুরন্তপনা দস্যিপনা করতেন, আমাদেরকে কি একটু বলবেন যে আপনার দুরন্তপনা দস্যিপনার মধ্যে কি কি ছিল? না, আমি আসলে মানে চরম দুষ্ট ছিলাম ছোটবেলায়। সেদিন ফেসবুকে একজনের সাথে কথা হচ্ছিল, একটা স্ট্যাটাস দিয়েছিলাম আমি। তো একজন স্ট্যাটাস দিয়েছে যে আগুন কত বড় হয়েছে, ও ছোটবেলায় আমাকে ঢিল মেরে পালিয়েছিল। আমার মনে নাই ঘটনাটা, কিন্তু ওনার মনে আছে। কিন্তু আমি শর্টটা দেখতে পাই যে কত দুরন্ত এবং কত দুষ্টু হলে একটা ইট নিয়ে আমি এইম করে একটা লোককে মেরে পালিয়ে গেছি, এই ধরনের। আরেকটা মজার ঘটনা আমি বলি যে ইলেকট্রিক প্লাগ পয়েন্ট থাকে না? জি। তো ইলেকট্রিক প্লাগ পয়েন্টের মধ্যে আমার ছোটবেলায় দেখে আমার খুব শখ হয়েছে যে 2টা কেন, আর আমার হাতে একটা তার। তা আমি একটার মধ্যে ঢুকিয়ে আরেকটা তার ঘুরিয়ে আরেকটার মধ্যে দিয়েছি, সাথে সাথে তো পুরো বাড়ির কারেন্ট দেখে চলে। এই ধরনের মানে মানে দুষ্টামি, আমার দুষ্টামি শেষ নাই আসলে। আচ্ছা, এর জন্য কি চাচার কাছ থেকে বকা খেয়েছেন? বকা না, আমি প্রতিদিনই বেলটার বাড়ি খেতাম আব্বার। এটা একদম অবধারিত ছিল আমার জন্য, বিকজ আমি আমার দুরন্তপনা এবং দস্যিপনা এবং দুষ্টুমি যে লেভেলে ছিল, প্রতিদিন মার খাওয়াটাই আমার কাছে স্বাভাবিক ছিল। আপনার বাবার কথা আপনার কেমন মনে পড়ে? বাবা ছিলেন আমার সবচেয়ে বড় বন্ধু। আমার ছোটবেলায় আমার যতদিন বাবা ছিলেন ততদিন বাবাই ছিলেন আমার সবচেয়ে বড় বন্ধু। হেন কোনো গল্প ছিল না যেটা আমি আমার বাবার সাথে করতাম না। কোথায় কোন বয়সে কার সাথে গিয়ে একটু মানে প্রেম হচ্ছে, কোন গার্লফ্রেন্ডের সাথে কি হচ্ছে না হচ্ছে, সবই এসে আমি আমার বাবার সাথে শেয়ার করতাম। মার সাথে অতখানি আমি শেয়ার করতাম না, বিকজ মা ছিলেন অত্যন্ত নিয়মানুবর্তী একজন মানুষ, নিয়মের মধ্যে চলা একজন মানুষ। আর বাবা ছিলেন খ্যাপাটে টাইপের, দুরন্ত। বাবাও দোষী, আমিও দোষী, এই জন্য বাবাকে ফলো করতাম আমি অনেক বেশি। সেক্ষেত্রে বলা যায় যে আপনি বাপকা বেটা।
কি জানি, তাই সেটা তো বলতে পারবো না, বাপকা বেটা তো অবশ্যই একটা ব্যাপার যে খান আতাউর রহমান আমাদের চলচ্চিত্র অঙ্গনে অনেক কিছু দিয়েছেন। তিনি সঙ্গীত পরিচালনা করেছেন, গান লিখেছেন, উনি অভিনয় করেছেন, উনি চলচ্চিত্র পরিচালনা করেছেন। সেক্ষেত্রে আপনার কাছ থেকেও আমরা অনেক কিছু পেয়েছি। তার মধ্যে আমরা এখন যেটা দেখি যে আপনি গান গেয়েছেন, তারপরে সুর করেছেন, এরপরে আমরা দেখতে পাচ্ছি আপনি একটি ফিল্মে অভিনয় করেছেন যেটা খান আতাউর একটা না, রহমান করেছেন। হ্যাঁ, আব্বার একটা ছবিতে আমি অভিনয় করেছি, আমার 5টা ছবিতে অভিনয় করা হয়েছে এবং অভিজ্ঞতা ভালো। জি, সেক্ষেত্রে আমার মনে হয় চলচ্চিত্র পরিচালনাটা এখন বাকি আছে। না, ওইটা আমার দ্বারা হবে না আসলে রানা, বিকজ এটা এত পরিশ্রম এবং এত কঠিন একটা কাজ। আমি যা নিয়ে এত দূর পথ চলেছি তা নিয়েই বাকি পথে চলতে চাই। দ্যাটস রাইট ভাই, আপনার জন্য আজকে একটা বেশ সারপ্রাইজ আছে। তাই না? জি ভাই, বিদ্যুৎ। আরে হ্যাঁ, বাবা বলুন রে ভাই। বাবা, বিদ্যুৎ না, হাত দিলাম তো না, না, নিচে না, করোনার মধ্যে করা যাচ্ছে না। আচ্ছা, হাই ফাইভ, হাই ফাইভ, হাই ফাইভ। কেমন আছিস তুই? আমি এই তো মানে আগে তো সবসময় ভূতে কিলাতো বেশি, এখন একটু কম কিলাচ্ছে করোনার কারণে। আরে বেচারা ভূতের মান না কে নিশ্চয়ই খুব দুঃখে আছে। অনেক অনেক। যা, তারপর আপনার বলুন। আমি আছি ভালো, কিন্তু এই করোনার মধ্যে আমি সবচেয়ে বেশি যে বিপদটা ফেস করছি সেটা হচ্ছে স্পর্শহীনতায় ভুগছি। আমি স্পর্শে খুব বিশ্বাস করি, কাউকে দেখলে জড়িয়ে ধরতে ইচ্ছা করে আমার, কাউকে দেখলে শুয়ে দেখতে ইচ্ছা করে। এখন সেই জায়গাটা থেকে এত দূরে সরিয়ে দিয়েছে করোনা আমাদেরকে যে কাউকে দেখলে মন ভালো হওয়ার চেয়ে মনটা খারাপই হয়ে যায়। এটা সত্যি কথা, কারণ যতবারই আপনার সাথে আমার দেখা হয় বা করোনার আগে যতবারই দেখা হয়েছে, আগেই দুজন দুজনকে জড়িয়ে ধরেছি। অবশ্যই। বিদায়ের সময় দুজন দুজনকে অবশ্যই জড়িয়ে ধরা না গেলে স্পর্শটা অনেক বড় ব্যাপার। অনেক বড় ব্যাপার, কিন্তু আমার কাছে অন্তত স্পর্শ জিনিসটা অনেক বড় ব্যাপার। দ্যাটস রাইট। বিদ্যুৎ ভাই, আপনি তো সারপ্রাইজ। হ্যাঁ, অনেক। আগুন ভাই অনেক তো দুরন্ত ছিলেন ছোটবেলায়। সেক্ষেত্রে এই যে দুরন্তপনা এবং আমরা জানি যে যারা এই ধরনের দুরন্ত হয়, দুষ্ট হয়, তারা প্রেমে পড়ে বা প্রেম করে, আমরা একটু সেই কথাটা জানতে চাচ্ছিলাম। এটা একটা অত্যন্ত মজার বিষয় যে আমার জীবনের প্রথম প্রেম হচ্ছে আমার ওয়াইফ। সেটা একটা মানে অত্যন্ত আশ্চর্য বিষয়। আমি যখন ক্লাস 7-এ পড়তাম, আমার বউ তখন ক্লাস 2-তে পড়তো একই স্কুলে। তো আমার খালুর ভাগ্নি হচ্ছে আমার ওয়াইফ। তো সেই ক্ষেত্রে আমাদের খালাতো ভাইয়ের বাসায় আমাদের প্রায় দেখা হতো এবং সেই বয়সেই আমি ওকে বলেছিলাম যে বড় হয়ে তুই আমার বউ হবি। না, আশ্চর্য ব্যাপার হচ্ছে আমি তখন আসলে বুঝে উঠতে পারিনি যে এইটাই সেই প্রেম আমার, যেটা বড় হয়ে মানে মানে সেটাই হবে, যে সেই আমার ওয়াইফ হবে। এটা আমি কোনো জীবনে মানে আমি স্বপ্নেও কোনোদিন ভাবতে পারিনি। এবং তখন বয়সটা এতই কম ছিল যে প্রেম জিনিসটা কি এটা বুঝে ওঠার আগেই আমার খালুর সেপারেশন হয়ে যায়, ডিভোর্স হয়ে যায়। তখন ওর সাথে আমার আর দেখা হওয়াটা বন্ধ হয়ে যায়। তো সেই যে দেখা হওয়া বন্ধ হলো, তারপর 8টা বছর পার হয়ে গেল, ওর সাথে আমার আর দেখা হয়নি, কথা হয়নি। আমি ওকে ভুলে গেছিলাম। ও আমাকে ভুলেছিল কিনা আমি জানি না, আমার মনে হয় ও আমাকে ভুলেই গেছিল। আমরা দুজনেই দুজনকে ভুলে গেছিলাম। 8টা বছর পর শিশু একাডেমিতে একদিন শো, আমার ওয়াইফ নৃত্যশিল্পী, শিশু একাডেমিতে আমার শো, ওরও শো। তো এই 8 বছরের মধ্যে আমার জীবনে অনেক চড়াই উতরাই গেছে। আমি প্রেমেও পড়েছি, আমি ভালোবেসেছি, আমি অনেকের সাথে এক্সট্রিমভাবে ঘনিষ্ঠও হয়েছি। কিন্তু এই 8 বছর পর ওর সাথে যখন আমার দেখা হলো, ও আমাকে এসে জিজ্ঞেস করেছিল যে আগুন ভাই দেখেন তো আমাকে চিনতে পারছেন কিনা। আমি ওর দিকে তাকিয়ে বলেছি না, আসলেই চিনতে পারিনি আমি, কেননা তো ও তখন ছোট ছিল, চেনার কথা চেনার কথাও না। তো ও চলে গেছে, একটুখানি মনটাই খারাপ হয়েছে ওর। কিন্তু ওর সাথে সাথে আবার এটা মনে হয়েছে যে ও তো নাচের মেকআপ দিয়ে আছে, হেভি মেকআপ। এখন হেভি মেকআপে আমি ওকে নাও চিনতে পারি। আবার এসে আমাকে জিজ্ঞেস করেছে একটু ভালো মতন দেখেন আমাকে চিনতে পারছেন কিনা। তখন ওকে দেখে আমার মাথায় আকাশ ভেঙে পড়েছে রানা, যে ও মাই গড, এটাই তো সেই মানুষ যাকে আমি
প্রাণটা মনটা দিয়েছিলাম। ওকে আমি খপ করে ধরে নিয়ে টানতে টানতে গ্রিন রুমে নিয়ে গিয়ে বললাম যে তোর বিয়ে হয়েছে কিনা। ও তো দিয়েছে না। আমি তখন তাকে জিজ্ঞেস করলাম যে তুই কি প্রেম করিস? যদি প্রেম করিস তাহলে রাতে ফোন করবো না, আর যদি প্রেম না করিস তাহলে রাতে ফোন করবো। সে আমাকে বললো যে আপনি রাতে ফোন করেন, বাস, তার মানে সে ফ্রি। এবং এই ঘটনার মাস দেড়েকের মধ্যে আমরা আবার বিয়ে করে ফেলি। আলহামদুলিল্লাহ। মানে আর সময় নেননি? না, আর সময় নেইনি। মানে আমি ওকে দেখে সত্যি কথা আমার মাথায় আকাশ ভেঙে পড়েছিল একদম, যে আমি জীবনে এত বড় ভুল করতে পারলাম যে আমার সেই ছোট্ট প্রেমটাকে আমি বুঝতেই পারলাম না যে আমি ওকে ভালোবাসতাম। আসলে বোঝার বয়সটা তখন ছিল না। আসলে একটা ছোট্ট গানের লাইন শোনাই যে ওকে নিয়ে লেখা। সেদিন দেখা হয়ে গেল সন্ধ্যাবেলায় দুটি দোয়েলের পাশে, 8টি বছর পরে হঠাৎ অডিটোরিয়ামে বসে। দেখা হয়ে গেল সন্ধ্যাবেলায় দুটি দোয়েলের পাশে, 8টি বছর পরে হঠাৎ অডিটোরিয়ামে বসে। চারিদিকে বাতি ঝলমল আর হাজারো রজনীগন্ধা, সেদিন ছিল তোমার আমার আগুন ঝরা সন্ধ্যা। দেখা হয়ে গেল সেদিন রাতেই ফোন, কিছুক্ষণ আলাপ, অনেক আগের চাওয়াদের যেন আবারও আগমন। 8টি বছর আগে স্মৃতিগুলো চোখে ভাসে, বলতে পারিনি মনের কথাটা, বয়সটা ছিল কম। চারিদিকে বাতি ঝলমল আর হাজারো রজনীগন্ধা, সেদিন ছিল তোমার আমার আগুন ঝরা সন্ধ্যা। ওদিন দেখা হয়ে গেল। চমৎকার ভাই, আপনার দ্বারাই সম্ভব। এই যে পুরো ঘটনাটাকে নিয়ে একটা গান লিখলেন, সুর করলেন, আবার গাইলেন। হ্যাঁ, আগুন ভাই, লেখা আমি যতদূর জানি লেখাটা আপনার কাছে কোনো মানে ব্যাপার খুব একটা বড় বিষয় না। মানে কঠিন কিছু মনে হয় না রে বিদ্যুৎ, কোনো কিছু ভাবলে লিখতে পারি। এইটা আমি পারি না, কেন মাঝে মাঝে না না না, তুই আমার থেকে বড় কবি বিদ্যুৎ। এইটা নিয়ে কথা বলিস না বিদ্যুৎ, বিকজ আমি যারা সার্টিফাই করি, আমি যখন ফেসবুকে লিখি বিদ্যুৎ কি লিখলি এটা ভাই, বিদ্যুৎ তুই ইউ আর আ জিনিয়াস। তোর লেখা 4 লাইন মাঝে মাঝে লিখিস, আবার 16 লাইনও মাঝে মাঝে লিখিস, কিন্তু যাই লিখিস সেটা হৃদয় মানে একদম খোঁচা মারে। হ্যাঁ, বিদ্যুৎ ভাইয়ের লেখা অসম্ভব ভালো লেখে, অসম্ভব ভালো লেখে বিদ্যুৎ। আচ্ছা, আমি একটা বিষয় যদিও আমি জানি ব্যাপারটা, তারপরও সবার জানার জন্য মাঝখানে তো একটা ডিসিশন নিয়ে ফেলেছিলেন যার গান গান। হ্যাঁ, সেটা তো 94-95 দিকে হবে। মানে আমি অডিওতে আর গান গাবো না। তারপরে কিন্তু এখনো এখনো মানুষের মুখে মুখে যেই গানটা, ওই গানটা চলে আসে। হ্যাঁ, এই মানে এই ঘটনাটা যদি সবার জন্য, যখন গান গাবো না বললাম এবং বেশ অনেকদিন পার হয়ে গেল আমি গান গাইনি, তখন আয়ুব বাচ্চু এই খবরটা শুনলেন, শুনে আমাকে ডেকে পাঠাতেন যে আপনাকে খবর পাঠাও। আমি গেলাম, যে কিরে পাগলা কি শুরু করলি আবার, যে তুই বলে গান গাবি না? আমি বললাম যে না বস, আশেপাশে যে অখাদ্য কুখাদ্যরা গান শুরু করছে, আমার পক্ষে আর গান গাওয়ার মানে রুচিটা বাড়তেছে আমার। তখন বাচ্চু ভাই আমাকে একটা কথা বলেছিলেন যে তুইও যদি এই পথ থেকে সরে যাস তাহলে অখাদ্য কুখাদ্য তো আরো বেশি করে ঢুকবে। রাইট। আচ্ছা, তো আমাকে তিনি বললেন যে আগুন তুই আমাকে 2টা গান লিখে দে, আমি সুর করি। আমি বললাম কার জন্য সুর করবে? বললো তোর জন্য। আমি বললাম যে আমার জন্য সুর করে কোনো লাভ নেই, আমি যখন বলছি আমি গাবো না, আমি কেমন ঘাউড়া আপনি তো জানেন। তো বাচ্চু ভাই বললো আচ্ছা ঠিক আছে, তোর গাইতে হবে না, তুই আমাকে গানটা লিখে দে। তো রাজি হলাম। সেখানে আমি চলে গেলাম পতেঙ্গার সি বিচ। পতেঙ্গার সি বিচ হচ্ছে আমার পৃথিবীতে দেখা সর্বশ্রেষ্ঠ সি বিচ। নোংরা, অনেক নোংরা, অনেক ক্রাউডেড, তেমন বড় না, কিন্তু আমার প্রেমটা পড়ে আছে পতেঙ্গার সি বিচে, চিটাগংয়ের। সেখানে গিয়ে আমার এই লাইন কিছুই বেরায় না, সূর্যাস্তের সময় হঠাৎ করে একটা লাইন বেরোলো যে আমার স্বপ্নগুলো কেন এমন স্বপ্ন হয়। এই জাস্ট এই গানটাই আমি আসার সময় গাড়িতে শুনছিলাম। আচ্ছা, তো তারপরে লিখতে যেহেতু আমার খুব একটা অসুবিধা হয় না, গল্প করে এই গানটা লেখা হয়ে গেল এবং সেই গানটা এনে বাচ্চু ভাইকে দেয়া। বাচ্চু ভাই সেই গান নিয়ে বললেন যে তোর স্টুডিওতে একটা শিফট নিয়ে দেয় আমাকে।
আমি বললাম শিফট নিবেন, কি করবেন আপনি? বলে গানটা রেকর্ড করবো। কার জন্য? বলে তোর এত জানার প্রয়োজন নাই, কার জন্য রেকর্ড করবো, তুই শিফটটা নিয়ে দেওয়া আছে। তো আমি শিফট নিয়ে দিলাম, উনি গানটা রেকর্ড করলেন। আমার সেদিনের কথা মনে আছে, সেদিন অনেক বৃষ্টি, মানে মুষলধারে বৃষ্টি যাকে বলে সেরকম বৃষ্টি। কাজ শেষ, সন্ধ্যাবেলায় উনি যখন স্টুডিও থেকে যাচ্ছেন আমাকে ফোন করে বললেন যে আগুন, গানটা রেকর্ড হয়েছে, তুই আইসা একটু শুই না দেখ, যদি তোর গাইতে ইচ্ছা করে গাইস, যদি গাইতে না ইচ্ছা করে গাইস না। So I went to the studio and heard the song. It was marvelous because বাচ্চু ভাইয়ের ক্রিয়েশন, সেটা মার্ভেলাস হবেই। তো সেই গান শুনে একটুখানি অনিচ্ছা সত্ত্বেও আমার গানটা গাওয়া, এবং গানটা যখন রিলিজ হলো গানটা বাম্পার ফ্লপ, মানে কেউ শুনলো না গানটা। বিদ্যুৎ, আমি বাচ্চু ভাইকে বললাম যে বাচ্চু ভাই, আমি তো বলছিলাম যে এই গানের সময় এটা না। বাচ্চু ভাই আবার আমাকে বললেন যে আগুন ধৈর্য ধর। আমি ধৈর্য সহ্য আমার একেবারেই নাই। আমি বিরক্ত, প্রচণ্ড বিরক্ত যে গান গাইলাম, গান রিলিজ হলো সঙ্গীতার থেকে, গান মেগা ফ্লপ, মানে শুনলো না তো শুনলোই না, ক্যাসেট বিক্রি হয়তো হয়ই না। তারপর বছর দেড়েক পার হয়ে গেল, 21 টেলিভিশনের ব্রহ্ম রোহিত উনি আমাকে একদিন ফোন করে বললেন যে আগুন, তোমার এই গানটা অনেক ভালো লাগছে, আমার গানটা আমরা ভিডিও করতে চাই। আমি বললাম যে করেন। তখন 21 টেলিভিশন হচ্ছে টেলিস্টেরিয়াল, মানে বিটিভির মতন, সবাই দেখতে পায়, ডিশান্টিনা লাগছে না। তো এই গানটা ভিডিও হলো। তো এই গানটা 21 টেলিভিশনের ফিলার হিসাবে চালাতে শুরু করলো, দিনে 3 বার 4 বার করে যায়। হঠাৎ করে বাস হ্যাভক একটা তৈরি হয়ে গেল, মানে এই গান যে কোথায় চলে গেল। তখন বাচ্চু ভাই আমাকে আবার বললেন যে কিরে পাগলা, বলছিলাম না যে একটু ধৈর্য ধর, ভালো সময় আসবেই। সেই ভালো সময়টা দেখলাম। আর 90s-এ আমরা যে সময় দেখেছি বিদ্যুৎ, গোল্ডেন টাইম অফ মিউজিক, এই সময় যে কোথায় হারিয়ে গেল, কোথায় পালালো আল্লাহ জানে। আপনি তো এরপরে আবার গত 2 বছরে মোটামুটি 3টা গান, নতুন করে 3টা গান। হ্যাঁ, আমার গান করা হয়েছে বেশ অনেক। আমার মোট গানের সংখ্যা প্লেব্যাক সহ প্রায় 5000। আমি বলছি গত 2 বছরের। ও আচ্ছা, গত 2 বছরে নতুন করে আরো 3টা গান করলেন। হ্যাঁ, যেটার সাক্ষী কিছুটা আমি, তুই আমার অনেক কিছুরই সাক্ষী। আর তো এই যে কালো পাথর গানটা, এইরকম থিমে, এইরকম কথায় গান করার চিন্তা আমার মনে হয় না বাংলাদেশে এর আগে কেউ করেছে। আমার মনে হয় না বিদ্যুৎ বাংলাদেশ বললে ভুল হবে। আমার মনে হয় যে এই থিমটা পৃথিবীতে কেউ এইভাবে কেউ লেখে নাই। আচ্ছা ভাই, আমরা কালো পাথর গানটা একটু খালি গলায় শুনে নিই, তারপরে আমার কালো পাথর আয়না তোরে ছুঁইয়া একটু সাদা কইরা দে, জনমকালে ছিলি ধলা, পাপটাই না হইলি কালা রে, জনমকালে ছিলি ধলা, পাপটাই না হইলি কালা রে, পাপের কালো হইব আলো, পাপের কালো হইব আলো, পাপীর পরশে, আয়না তোরে ছুঁইয়া একটু সাদা কইরা দে, ও পাথর আয়না তোরে ছুঁইয়া একটু সাদা কইরা দে। চমৎকার লাগলো, অসাধারণ। ভাইয়া, আপনার এই কালো পাথর গানটার মেইন থিমটা কিন্তু ম্যাক্সিমাম মানুষই বুঝতে পারে। তো এই মেইন থিমটা যদি একটু বুঝিয়ে বলতে পারেন। কালো পাথরটা হচ্ছে বিদ্যুৎ, এটা কি বলবো, এটাকে সুফিজমের সাথে রিলেটেড কোনো গান বলবো? অবশ্যই বলা যায়। হ্যাঁ, বলা যেতেই পারে যে আমার কাছে কোনো একটা সময়, আমি মেডিটেশন করা একজন লোক, মেডিটেশনের চরম কোনো একটা লেভেলে গিয়ে আমার হঠাৎ করে মনে হয়েছে যে মক্কার যে কালো পাথরটা, সেটা মনে হয় সেটার প্রধান কাজ তো পাপ টানা,
যে একটা মানুষ সেটাকে চুমু দিবে এবং সেই কালো পাথরটা সেই মানুষের পাটাকে টেনে নিয়ে নেবে। পাথরটা কিন্তু একসময় সাদা ছিল। হযরত ইব্রাহিম এবং হযরত ইসমাইল মিলে যখন কাবা শরীফ তৈরি করছিলেন, তখন কাবা শরীফ তৈরি করতে করতে একটা পাথর শর্ট পড়ে। তো সেই পাথর খুঁজতে 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 যখন তারা ব্যর্থ হলো, তখন আল্লাহ বেহেশতের থেকে একটা পাথর পাঠালো। সেই পাথরটা কালো পাথর, কিন্তু পাথরটা কালো ছিল না, পাথরটা একদম দুধের থেকেও বেশি সাদা ছিল। এই পাথরটা ওই জায়গাটায় বসানো হলো এবং বনি ইসরাইলের পাপ টানতে টানতে এই পাথরটা কালো হলো, পাপ টানতে টানতে। তো একটা পাথর সেটা কতখানি আর পাপ টানবে? পৃথিবীর অনাচার, অত্যাচার, ব্যভিচার, অনিয়ম এইসব দেখতে দেখতে আমার হঠাৎ করে মনে হলো, এবং সেই লেভেলে গিয়ে মনে হলো যে পাথরটা মনে হয় তার কার্যকারিতা হারিয়েছে। নাহলে এত অত্যাচার অন্যায় কেন হবে? তখন আমার মনে হলো যে এই পাথরটাকে কিভাবে বাঁচানো যায়। তখন আমার মনে হলো যে পাথরটাকে বাঁচাতে গেলে এমন একজন পাপী বান্দার প্রয়োজন যে এই পাথরটার কাছে গিয়ে বলবে যে তোর তোর পাপগুলোকে আমাকে দিয়ে দে, তুই সাদা হয়ে যা। তখন আমার নিজের কাছে নিজেকে মনে হলো, এটা ভুল ধারণা হতে পারে আমার, এটা আমার ব্যক্তিগত মতামত, যে আমি যদি গিয়ে পাথরটাকে ছুঁতে পারতাম তাহলে মনে হয় পাথরটার কিছু দুঃখ লাঘব হতো। সেখান থেকে এই গানটা লেখা। এটাকে হ্যাঁ বলা যেতে পারে সুফিজমের সাথে সম্পৃক্ত একটা গান। একটা অদ্ভুত প্রশ্ন করি, মানে আমি সবসময় অদ্ভুত প্রশ্ন করি। তুই মানুষটাই অদ্ভুত। আচ্ছা, এখন কথা হলো, আমাকে কিছুদিন আগে একজন বলছিল যে আপনার লাইফের এইম কি বা লক্ষ্য কি বা গোল। তা আমি বললাম যে আমার লাইফের কোনো গোল নেই। আচ্ছা, কিন্তু আপনার তো জীবনে অনেক কিছু পাওয়া হয়ে গেছে, এরপরেও কি লাইফের কোনো গোল আছে? বিদ্যুৎ, আমিও গোললেস একটা মানুষ। আমি একদম একটা নৌকা বেয়ে যাচ্ছি জীবনে, যে নৌকাটায় কোনো পাল নাই, এবং নৌকাটা কখনো ডানে যায়, কখনো বামে যায়, কখনো আকাশে যায়। যখন আকাশে যায় তখন সৃষ্টি হয়, অনেক অনেক কিছু তৈরি হয়, তখন গান তৈরি হয়, কবিতা তৈরি হয়, কলাম তৈরি হয়। আমি ভোরের কাগজে একসময় রেগুলার কলাম লিখতাম। তো এরপর যে কি অপেক্ষা করছে আমার জীবনে আমি বিদ্যুৎ বলতে পারবো না। আমি একটা পাল ছেড়া নাও, চমৎকার। অচিন কোনো কেউ, সেটায় জলোচ্ছ্বাসের পরে এলো নতুন একটা ঢেউ, ছিলাম এলো মেলো, ভাঙা চোরা তুলে নিল কেউ। বাহ, চমৎকার। ভাই আপনি তো ভালো কবিতা লেখেন, মানে আপনার গানগুলোই তো কবিতা। আমার কবিতার একটা বই বের হয়েছিল। হ্যাঁ, ভবিষ্যতে কি আমরা আরো কবিতার বই পাবো? আমার মনে হয় না। আমি আসলে গানটা নিয়েই বাকি জীবনটা কাটাতে চাই। গান আর অভিনয়, অভিনয়টা বেশ ভালোই চলছে, এনজয় করছি আমি, আর গানটাই আমার প্রাণ। এখন তো আর আগের মতো অ্যালবাম বের হয় না, সেক্ষেত্রে অ্যালবাম মানে কি? অ্যালবাম বের হয় না মানে তো ওই সিনারিওটাই পাল্টে গেছে টোটাল। এখন ইউটিউবের একটা যুগ এসছে, নন লিনিয়ারের যুগ, যেটা বললাম যে স্পর্শহীনতার একটা ব্যাপার, যে একটা মানুষ যে একটা ক্যাসেট হাতে নিয়ে কিংবা একটা সিডি হাতে নিয়ে বলবে এরকম করে ক্যামেরার সামনে যে এটা আমার প্রোডাক্ট, এটাতে আমি গান গেয়েছি, এটা এখানে 12টা গান আছে, যে 12টা গান কিংবা 10টা গান যাই হোক, যে এটা আমি গেয়েছি। ওই স্পর্শ জিনিসটাই তো নাই হয়ে গেছে, ভ্যানিশ হয়ে গেছে। শোনো, মুক্তবাজার অর্থনীতি জিনিসটা কোনো অশিক্ষিত দেশের জন্য প্রযোজ্য নয়। এটা হতেই পারে না, হতেই পারে না। বিকজ ক্লিকের মধ্যে এখন চলে গেছে পৃথিবী। আমি ক্লিক করলে ভালোও পাচ্ছি, খারাপও পাচ্ছি। এটা একদম একটা সহজলভ্য বিষয় হয়ে গেছে এখন। এখন বাঙালি জাতির মেজরিটি হচ্ছে অশিক্ষিত, তারা স্বভাবতই তো খারাপ দিকেই ধাবিত হবে। খুঁজে খুঁজে কি আর ভালো জিনিস দেখবে? আগুনের ইন্টারভিউ দেখবে? কিংবা আমি মুক্তবাজার অর্থনীতি নিয়ে আমার দেশের পরিপ্রেক্ষিতে আমি খুবই আপসেট। এই মাসেই খান আতাউর রহমানের জন্মবার্ষিকী এবং মৃত্যুবার্ষিকী, তো সেক্ষেত্রে আমরা তাকে স্মরণ করে আপনার কাছ থেকে কিছু আশা করছি। এই মুহূর্তে আপনি কিছু বলবেন? আমি আমার আব্বার শেষ ছবি এখনো অনেক রাত, ওই ছবিটাতে প্লেব্যাক করার সৌভাগ্য আমার হয়েছিল। তখনও আমি মানে এক্সট্রিমলি উদ্দীপ্ত, আমার তখন বয়স 26।
খানাতুর রহমানের সুরে এবং কথায় গান গাইছি, এইটা যে একটা মানে সাংঘাতিক ব্যাপার আমার মতো একটা ইয়াং আর্টিস্টের জন্য আমি বুঝে উঠতে পারিনি। এবং এখন এই বয়সে এসে আমি বুঝি যে খানাটার কথা শুনে গান গাওয়াটা কত বড় সৌভাগ্যের ব্যাপার। আমি সেই গানটা, দুটো গান গেয়েছিলাম আমি, তার একটা গানের অবশ্যই চারটা গান শোনাচ্ছি। ও আমার জন্মভূমি, তুই স্বাধীন হবি কবে? ও আমার জন্মভূমি, তুই স্বাধীন হবি কবে? আরো কত দুঃখ দিবি, এই যুদ্ধ শেষ হবে কবে? ও আমার জন্মভূমি, তুই স্বাধীন হবি কবে? চমৎকার। জন্মভূমি, দেশপ্রেম নিয়ে ভালো একটি গান শুনলাম। আমরা আরেকটু শুনতে চাচ্ছি এই ছবিতে অভিনয় করার সময়কার কোনো স্মৃতি। আসলে ওরকম স্মৃতি খুঁজে খুঁজে বলতে হবে। একবার মানে সিনেমার মধ্যে একটা শট ছিল যে আমি শাকিল ভাই, মাস্টার শাকিল যিনি, তখন বড়, শাকিলকে আমার কোলে তুলতে হবে, পুরো লাশ হয়ে পড়ে থাকবে আর তাকে আমার কোলে তুলতে হবে। আর বিদ্যুৎ, লাশ অবস্থায় একটা মানুষ এমনিই ভারী, এমনিই ভারী, সেটা এরকম করে পড়ে আছে, আমি তো আর কোলে তুলতে পারি না, বুঝছিস, আমি তো আর কোলে তুলতে পারি না। আর ওদিকে আব্বার বকা খাওয়ার টেনশন যে কি এমন মানে গায়ে তোর শক্তি নাই যে শাকিলের মতন একটা বডিকে তুই তুলতে পারছিস না। তো এই সময় শাকিল ভাইকে তুলতে গিয়ে একবারই শটটা দিয়েছিলাম, আমি আব্বাকে বলেছিলাম যে আব্বা আমি তুলবো, জীবন দিয়ে তুলবো। তো শাকিল ভাই যে ছোটখাটো মানুষ, কিন্তু সে যে এত ভারী এটা আমি বুঝতে পারি নাই, আমার জীবনটা বের হয়ে গেছে শাকিল ভাইকে তুলতে গিয়ে। বিদ্যুৎ ভাই, আড্ডায় আপনার আর কোনো প্রশ্ন আছে? আমি বিদ্যুৎ সম্বন্ধে বলি, বিদ্যুৎ আর আমি যখন বসি আমাদের ম্যাক্সিমাম আড্ডা হয় আধ্যাত্মিকতা নিয়ে, এবং আধ্যাত্মবাদ ওর মধ্যে চরমভাবে আছে, আমার মধ্যেও সামান্য আছে, ওর মধ্যে এতটা নাই। আধ্যাত্মবাদ চর্চা মানুষকে প্রশান্তির প্রচণ্ড সুন্দর পথে নিয়ে যায়, এবং আধ্যাত্মবাদ মানেই যে নামাজ রোজা এগুলো কিন্তু নয়। আমি যে সুফিজমের কথা বলছিলাম, সুফিজম কিন্তু একটা মেডিটেশনেরই একটা এক্সট্রিম লেভেল। একটা এক্সট্রিম লেভেলে যখন মানুষ গিয়ে পৌঁছায় তখন তার সামনে দুটো দরজা ওপেন হয়, একটা খারাপ দিক, একটা ভালো দিক। সে যে কোনো দিক চুজ করতে পারে। যদি সে ভালো দিকটা চুজ করে, তার মাথায় পৃথিবীর সমস্ত কিছু খুলে যায়, তখন তার মধ্যে আর কোনো নেগেটিভিটি কাজ করে না। আর যদি নেগেটিভ দিকে যায়, কোরআনে একেবারে স্পষ্টভাবে বলা আছে কুফরি, এই সেই রাস্তা, যেই রাস্তায় একবার যদি মানুষ এন্ট্রি নেয় সে কিন্তু তার জন্য দোজখ বরাদ্দ একদম 100% কথা। আচ্ছা, এখন এই সুফিবাদের চর্চা করতে গিয়ে অনেকে অনেক সময় ওই যেই লেভেলটাতে যাওয়ার পরে সব খুলে যায়, মানে ফানাফিল্লা, বাকাবিল্লা, এই লেভেলগুলোর কথা আমি বলছি, তখন তার কাছে সমস্ত কিছু ইয়েস হয়ে যায়, মানে তার কাছে নাই বলে আর কোনো কিছু থাকে না, পৃথিবীর হেন কোনো উত্তর থাকে না যেটা সে তখন উপলব্ধি করতে পারে না। এই সময়টাই গিয়ে মানুষ নিজেকে তখন আল্লাহ ভাবে, মনে করে যে আল্লাহ বলে কোনো কিছু নাই, যে সে নিজেই মানে নিজের ভিতরে আল্লাহর বসবাস। আল্লাহর বসবাস কোনো দিন নিজের ভিতরে না, আল্লাহ আল্লাহর জায়গায় আছে। ফানাফিল্লা বাকাবিল্লা ওই জায়গাটায় গেলে আল্লাহর পথে যাওয়ার রাস্তাটা মাত্র খুঁজে পাওয়া যাবে। এখন সে বাকিটা যত চর্চা করবে সে আল্লাহর তত সান্নিধ্য অর্জন করবে। নিজেকে ওই ওই মানে ওই ছাগলগুলি, যে ছাগলগুলো নিজেদেরকে সুফিজমের চরম সীমায় গিয়ে মনে করে যে আমি আল্লাহ, মানে আনাল হক মনে করে নিজেকে, এই জায়গা থেকে মানুষ পরিত্রাণ পাক। আমি চাই সুফিজম, ওর সাথে আমার যে আড্ডা হয় ম্যাক্সিমাম আড্ডা হয় সুফিজম নিয়ে, সুফিজমের কোন লেভেলে গেলে কি হয়, এবং মেডিটেশন করা। ও এখনো মেডিটেশন করেনি, আমার খুব রাগ
এটা বিদ্যুতের উপরে, যে মেডিটেশনে তুই করলি না, তুই সুফিজম বুঝবি কিভাবে। এবং আমার ধারণা ও খুব তাড়াতাড়ি মেডিটেশন করে ফেলছিস, শুরু করেছিস, এবং এই কাজটা করতেই হবে। মেডিটেশন এমন একটা জিনিস, আলফা লেভেল, গামা লেভেল, বিটা লেভেল, থিটা লেভেল, এই লেভেলগুলো এমন লেভেল মানুষকে পরিশুদ্ধ হতে খুব সাহায্য করে। ভাই আমরা আড্ডার একেবারে শেষ পর্যায়ে আছি, তো আপনার যে সবচেয়ে যে গানটা বেশি শোনে সেই কিয়ামত থেকে কিয়ামতের পর থেকেই, আমরা সেই গানটা আবার একটু শুনি। তোদের দুজনকে অনেক ধন্যবাদ আমার কাছে আসার জন্য। আমাকে ধন্যবাদ দেওয়া হবে না, তোকে ধন্যবাদ দিব না, কেননা তুই আমার অন্তরের মধ্যেই থাকিস, তোর রেগুলার আসতেও হয় না, তুই সবসময় আমার কাছেই আছিস। আসলে আমাকেও ধন্যবাদ দিতে হবে না, আমি যখন একবার আসার সুযোগ পেয়েছি এরপর থেকে আপনি আমাকেও মোস্ট ওয়েলকাম রানা, মোস্ট ওয়েলকাম, আর মোস্ট ওয়েলকাম বিদ্যুৎ। ভালো থাকিস তোরা। আমি গানটা গাইছি। এখন তো সময়ে কাছে আসা, এ দুটি হৃদয় ভালোবাসা, তুমিও একা আমিও যে একা, লাগে যে ভালো, ও প্রিয়, ও প্রিয়। এখন তো সময় কাছে আসা, এ দুটি হৃদয় ভালোবাসা, তুমিও একা আমিও যে একা, লাগে যে ভালো, ও প্রিয়। সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আর পারভেজ রানা এন্টারটেইনমেন্ট মিডিয়ার যে চ্যানেলটা ইউটিউবে আছে, আপনারা এটাকে সাবস্ক্রাইব করবেন। আর আগুন ভাইকে আমাদেরকে ভালো লাগলে আমাদের এই প্রোগ্রামটা অনেক অনেক শেয়ার করেন এবং লাইক করেন।